আমরা ৭১ দেখিনি, ২৪ দেখেছি। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে নতুন একটি ইতিহাস রচিত হয়েছে। আর এই ইতিহাস বিনির্মাণে যারা বাংলাদেশের ইতিহাসে শতাব্দীর পর শতাব্দী উজ্জ্বল তারকা হয়ে থাকবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করে এই নতুন ইতিহাস রচনা করেছে, শত শত বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই ইতিহাসকে বিনির্মাণে তাদের এই আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন একটা দিনের সূর্য পেয়েছি। ভবিষ্যতে ইতিহাস বলে দেবে বিপ্লবের পরিণতি কি হবে। তবে সাময়িকভাবে বাংলাদেশ যে নতুন করে একটা স্বাধীনতা পেয়েছে, বিজয় পেয়েছে, এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের আত্মত্যাগের মধ্য দিয়ে ছাত্রদের আন্দোলন ছাত্র জনতার আন্দোলনে রূপান্তরিত হয় এবং তার পথ ধরেই স্বৈরাচারের জগদ্দল পাথর থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে। এই আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এই আন্দোলন বিস্তৃত হয়েছিল। আমাদের বিরামপুর উপজেলার মতো একটি ছোট্ট মফস্বল শহরেও এই আন্দোলনের ঢেউ জোয়ার বয়ে গিয়েছিল এবং এই আন্দোলনে যারা শিক্ষার্থীরা বিরামপুরে হাজার হাজার শিক্ষার্থীদের অংশগ্রহণে যে আন্দোলন হয়েছিল, তাদের মধ্য থেকে আজকে কয়েকজন স্পোর্টজন বিরামপুরের এই স্টুডিওতে উপস্থিত রয়েছে। শুরুতেই আমরা তাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে আমাদের এখানে উপস্থিত রয়েছেন হাসনাইন রিয়াদ, শিক্ষার্থী তিতুমির কলেজ, মোহাম্মদ তন্ময় হোসেন, শিক্ষার্থী মিরপুর কলেজ, শহীদ হাসান বিইউবিটি, সুমাইয়া ইয়াসমিন শোভা চৌধুরী, শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়, জেনিফার হক জেবিন, শিক্ষার্থী বরেন্দ্র কলেজ। এই পাঁচজনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি স্পোর্টস জোন বিরামপুরের এই আমাদের স্টুডিওতে আসার জন্য। আসলে আমরা এই আন্দোলনে অসংখ্য অসংখ্য শিক্ষার্থী অংশগ্রহণ করেছে এবং শিক্ষার্থীর পাশাপাশি জনতাও অংশগ্রহণ করেছে। তা আমরা সবাইকে হয়তো ডাকতে পারিনি। এই বিজয়ী শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে আমরা কয়েকজনকে আজকে ডেকেছি, কিন্তু আমরা মূলত আর সবাইকেই এই আন্দোলনে সম্মান করার জায়গা থেকে আমরা আজকের এই যে পাঁচজন অতিথি আমাদের এখানে উপস্থিত রয়েছে তাদেরকে আমরা ডেকেছি। স্পোর্টস জোন বিরামপুরের পক্ষ থেকে আপনাদেরকে আবারও আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই রিয়াদের কাছে যাচ্ছি যে বিরামপুরের মতো উপজেলা শহরে এই আন্দোলন করা খুব সহজ ব্যাপার ছিল না। তা আপনাদের প্রত্যেকের কাছেই এই আন্দোলনের সাথে আপনারা কিভাবে সম্পৃক্ত হলেন, আপনারা যেখানে শিক্ষা প্রতিষ্ঠানে ছিলেন সেখানে এবং তারপরে বিরামপুরে, যদি রিয়াদের কাছেই প্রথমে শুনতে চাই। জি, ধন্যবাদ। আমাদের এই শত শত শিক্ষার্থীদের মধ্য থেকে আমাদের এই স্পোর্টস জোনের পক্ষ থেকে আমাদেরকে এই আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ করার এবং কথা বলতে দেওয়ার জন্য আমরা বিরামপুর সাইকেল ক্যাডেটকে ধন্যবাদ জানাতে চাই। আমি প্রথমেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাচ্ছি এই আন্দোলনের যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে। বিরামপুরে প্রথমে 16 তারিখের পরে প্রথম একটা সূচনা হয়েছিল আন্দোলনের। আন্দোলনটা মনে হয় 2 দিন হয়েছিল। এই 2 দিনে আন্দোলন হওয়ার পরে বিভিন্নভাবে রাজনৈতিক প্রশাসনিক চাপের কারণে বিরামপুরের আন্দোলনটা স্থগিত হয়ে যায়। পরবর্তীতে আমরা আবার সাহসিকতার সঙ্গে বিরামপুরের সকল শিক্ষার্থীরা একসঙ্গে আলোচনা করে যে আবার এই আন্দোলনটাকে চালু করা যায় কিনা, কারণ এভাবে তো বসে থাকা যায় না। এই অরাজকতা, এই স্বৈরাচার, এই যে মানুষের অশান্তি, এত ছাত্র শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে, তাদের মৃত্যুটাকে তো আমরা বৃথা যেতে দেবো না। বিরামপুরের সূচনা এই আন্দোলনের যারা বিরামপুরে ছিল, ছোট ভাই বড় ভাই, এই আন্দোলনের সূচনা তারা। এরপরে আবু সাঈদের মৃত্যুর পরে গত 3 আগস্ট আমরা আবার নতুন করে শিক্ষার্থীরা, এবং সেই দিন মূলত বাইরে যেসব শিক্ষার্থীরা পড়াশোনা করে, আপনারা যারা কেউ হয়তো রাজশাহীতে, কেউ চিটাগাঙ্গে, কেউ রংপুরে, বিভিন্ন জায়গায় মূলত তারাই মূলত নেমে এসেছিল সেদিন রাজপথে। আমরা সকল শিক্ষার্থী মিলে আমরা ঢাকাতে ছিলাম, কেউ রাজশাহীতে ছিল, পড়াশোনা ক্ষেত্রে বিভিন্ন জন বিভিন্ন জায়গাতে ছিল। আমরা জানি সবাই যে এই আন্দোলনকে ঘিরে আমাদের যে পুলিশি নির্যাতন, রাতে বাসায় বাসায় যে আমাদেরকে আটক, দিনে নাটক, রাতে আটক, এরকম একটা প্রতিবাদ আমরা ছড়াইছিলাম। আমরা থাকতে পারিনি। আমরা যে জায়গায় পড়াশোনা করছে আমরা বিরামপুরে আসতে বাধ্য হয়েছি। তারপরে আমরা গত 3 আগস্ট, তার আগের দিন 2 আগস্ট আমরা সকল শিক্ষার্থী মিলে আলোচনা করলাম যে আমরা যেখান থেকে আসি না কেন, আমরা তো এখনো আসি, বিরামপুরে থেকে যেখানে থাকি, এই আন্দোলনকে কি চলমান করা যায় কিনা, আমরা তো কিছুতে বসে থাকতে পারি না।
তো সকল ছোট ভাই বড় ভাই যত শিক্ষার্থী বিরামপুরে আছে সবার সঙ্গে আলোচনা করে আমরা 3 আগস্ট একটা মোমবাতি প্রজ্বলনের ডাক দিই এবং 3 আগস্ট আমরা দেখতে পাইছি বিরামপুরের শত শত শিক্ষার্থী, হাজার হাজার শিক্ষার্থী সেই মোমবাতি প্রজ্বলনে অংশগ্রহণ করছে। এরই সাহসিকতায় আমরা 4 আগস্ট এবং 5 আগস্ট দুইটা কর্মসূচি দিই এবং 5 আগস্ট আমরা একটা বিজয়, এই শহীদদের বিজয় এবং এই ছাত্র সমাজের বিজয় আমরা দেখতে পাই। আমরা এই বিজয়ের পরে আমাদের যে ছাত্র সমন্বয়, আপনারা আরো কিছু কর্মসূচি পালন করেছেন, সেই বিষয়গুলো নিয়ে একটু পরে আপনাদের সাথে হলো কথা বলবো। তো এখানে আজকে যারা উপস্থিত রয়েছেন তাদের মধ্যে সর্বকনিষ্ঠ একজন সমন্বয়কে যদি বলি, এই আন্দোলনে আসলে সবাই সমন্বয়কের ভূমিকা পালন করেছিল। তো এই জেবিন সর্বকনিষ্ঠ এবং আজকে যারা উপস্থিত রয়েছেন তাদের মধ্য থেকে, তো আপনি তো ইন্টারমিডিয়েট বরেন্দ্র কলেজে রাজশাহীতে পড়ছেন, এই আন্দোলনের সাথে আপনি কিভাবে সম্পৃক্ত হলো? আসলে আমি শুরু থেকে সোশ্যাল মিডিয়াতে যতখানি সাপোর্ট করা যায় আর কি আন্দোলনের চেষ্টা করছি, কিন্তু ছিল না যে মন মানতেছে না, বাসা থেকে বের হতে দিচ্ছে না, এমন একটা সিচুয়েশন হয়ে গেছিল। বারবার চাচ্ছিলাম যদি বিরামপুরে কিছু একটা হতো, কিন্তু আশা ছেড়ে দিয়েছিলাম যে না, বিরামপুরে আর কি হবে, বিরামপুরে এত সাহসকার আছে, বিরামপুরে তো সব বিএনপি, সব ছাত্র, সব আওয়ামী লীগ, মানে এত সাহসকারও হবে ভাবি নাই। পরে হুট করে আমাকে আবির ভাইয়া অ্যাড করে একটা ফেসবুক গ্রুপে, মেসেঞ্জার গ্রুপ আর কি। সেটাতে আমি শুরুতে ভাবছি কেউ যাবে না, আমি ভাবি না এত মানুষ যাবে, কেউ যাবে না। তারপরে ভাইয়ারা টাইম দিল যে তোমরা 5টার সময় বড় মাঠে চলে আসো। তা আমি ভাবলাম, আমি সবাইকে বলা শুরু করলাম তুমি কি যাবা? তখন কিন্তু বৃষ্টি পড়তেছে, প্রায় অনেক ঝিরিঝিরি বৃষ্টি। কেউ কেউ বলতেছে যাবো না বৃষ্টি, কেউ বলছে বাসা থেকে বের হতে দেবে না। দেন আমি খুব সাহস করে আম্মুকে জিজ্ঞেস করলাম যে আম্মু, বড় ভাইয়ারা এরকম একটা করতেছে, আমি কি যাবো? আম্মু কিছুক্ষণ চুপ। আমি ভাবছি না, আমার আর যাওয়া হবে না। আমাকে তখন দোলা দিদি বললো যে আন্টি তোকে আসতে দিবে না, আমাকে নাম্বার দে, আমি আন্টির সাথে কথা বলছি। আমি বললাম যে না আপু, আমাকে আসতে দিবে না, একই বৃষ্টি, তার উপর সব বড়রা যাচ্ছে, আমাদের ব্যাচের কেউ যাচ্ছে না। পরে আমার আব্বু আসলো, আমি বলছি আমার আব্বু তো আরোই যেতে দেবে না। আমার আব্বু আমাকে বললো কোথায় যাবো? মিছিলে যাবো? আমি বললাম হ্যাঁ মিছিলে যাবো। বললো ঠিক আছে যাও, বের হয়ে যাও। বলছে বৃষ্টি তো, বলছে হেঁটে হেঁটে চলে যাও। এত ভালো লাগলো। আমি প্ল্যাকার্ড বানাই নাই, আমার কাছে জাস্ট একটা ফ্ল্যাগ ছিল, আমি সেটা নিয়ে আর ঘাড়ে একটা ব্যাগ নিয়ে চলে গেছি। তারপরে গিয়ে দেখি ওখানে সব আপুরা আসলো, আমরা এক জায়গায় হইলাম। রিয়াদ ভাইয়া মেইনলি আমাদেরকে লিড করছিল। আমরা চেষ্টা করছিলাম পুলিশ ভাই যারা ছিল, আঙ্কেলরা যারা ছিল, তাদেরকে যত উস্কানিমূলক কোনো স্লোগান আমরা না দিই। সরকারের বিরুদ্ধে আমরা প্রথম দিন কোনো স্লোগান দিই নাই। সেদিন মানে আশ্চর্যজনক ভাবে পুলিশ আমাদেরকে বাধা দেয়নি। বিরামপুরের পুলিশ ভাইরা আমাদেরকে কিন্তু বাধা দেয়নি, তারা আমাদের পিছনে প্রোটেকশন ক্রিয়েট করার চেষ্টা করছিল, গাড়ি নিয়ে চলছিল যাতে কোনো যানজট না হয়। তারপর আমরা মেইনলি বড় মাঠ থেকে আরেকটা জিনিস আমার খুবই আশ্চর্যজনক লাগছিল, এটা অসম্মান করা হবে কিনা জানি না। সেদিন আমরা যখন ঘুরে আসি, আন্দোলনটা যখন ঘুরে আসি, অনেক মানুষ হয়ে গেছে ততক্ষণে। শুরুতে খুব অল্প ছিলাম। শহীদ মিনারে প্রথমে শোভা আপু, তারপরে দোলা আপু, তারপরে রিয়াদ ভাইয়া সবাই বক্তব্য দিয়েছিল। একজন মা, একজন সাধারণ আন্টি আমাদের হয়ে বক্তব্য দিয়েছিল। আর বিরামপুরে এত শিক্ষকের নাম জানি, শুধুমাত্র একজন শিক্ষক, এবং যিনি বক্তব্য দিয়েছে উনি একজন হচ্ছে চায়ের দোকানদার হচ্ছে। হ্যাঁ, ওই আন্টি এত ইন্সপায়ার করছিল। ইভেন আমার মাও বলছিল পরের দিন সে যাবে, কিন্তু পরের দিন আর সুযোগ হয়ে ওঠেনি, বিজয়ী হয়ে গেছিল। তো একজনই শিক্ষক বক্তব্য দিয়েছিল, আর এত ভালো লেগেছিল। তারপরে আমরা মোমবাতি প্রজ্বলন করি, এত বৃষ্টি চলে গেছে, কিন্তু মানে বৃষ্টি হচ্ছিল কিন্তু মোমবাতি নেভে নাই। সবাই এই যে ঐক্য, একতা, এত ভালো লাগছিল। তারপর থেকে যাত্রাটা শুরু হলো। আসলে আমাদের অনেকে আমরা হয়তো বুকে ধারণ করছিলাম, কিন্তু নানান পরিস্থিতির কারণে আমাদের এই ভাবটা প্রকাশ করতে পারছিলাম না। কিন্তু আপনারা যখন এই বাইরে যারা পড়াশোনা করে বিরামপুরে এসে একটা সাহস করে এই প্রতিবাদী ভূমিকা পালন করলেন, এটা কিন্তু আমাদেরকেও অনেকখানি অনুপ্রাণিত করেছিল। তো যাই হোক, আরো কথা শুনবো। তা আমরা এবার শাহিদের কাছে জানতে চাইবো, এই আন্দোলনে আপনার সম্পৃক্ততা কিভাবে করে এলো? জি, আসসালামু আলাইকুম। আন্দোলনের শুরু থেকে যদি বলে, শুরু থেকে আমি খুব সম্পৃক্ত ছিলাম না বিভিন্ন পারিপার্শ্বিক কারণে। ঢাকাতে যখন ছিলাম দেখলাম আমার ক্লাসমেটরা, ভার্সিটির সবাই মিরপুর 10-এ বা বিভিন্ন জায়গায় তারা আন্দোলন করছিল, এবং তারা যখন নিপীড়িত হয়ে যায় তখন আমরা সিদ্ধান্ত নিই যে আমরা যারা বিভিন্ন এলাকায় আছে। একটু আপনার ইন্টারেক্ট করি, সেটি হচ্ছে যে বরাবরই আন্দোলনে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো মেন ফোকাসে থাকে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে একটা সমালোচনা ছিল। আপনি একজন প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট, কিন্তু এবারের আন্দোলনে প্রাইভেট ইউনিভার্সিটিরা অনেক স্যাক্রিফাইস করেছে
এবং তারা ঢাকায় বিশেষ করে অনেক বেশি একটা রোল প্লে করেছে। জি, ঢাকায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজ ক্যাম্পাস ভিত্তিক আন্দোলনগুলো করছিল। তো পরবর্তী যখন এটা বাংলাদেশে জড়িয়ে যায়, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো তারা বিভিন্ন এলাকা, বিভিন্ন যে পয়েন্টগুলো আছে সেই অংশগুলোতে তারা জমায়েত হতে থাকে, এবং যার কারণে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর উপরে যে হত্যাগুলো চলছে, যেসব আমাদের ভাইরা শহীদ হয়েছেন, মারা গিয়েছেন, ম্যাক্সিমাম দেখা যায় যে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি, এবং যার কারণে সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো একত্রিত হয়ে একটি সুষ্ঠু আন্দোলনে তারা নেমে পড়ে। কিন্তু পরবর্তীতে সরকার বিরুদ্ধে তাদের চাপের কারণে আমরা প্রচণ্ড নিপীড়িত হয়ে যাই। তবুও কিন্তু আমাদের প্রতিটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় একতার কারণে প্রতিটি এলাকা সুরক্ষিত থাকে, এবং স্বতঃস্ফূর্তভাবে মানুষ এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে তারা সকলে সংযুক্ত হয়ে যায়, তারা যুক্ত হয়ে প্রতিহত করতে থাকে, আন্দোলন করতে থাকে। এভাবে আমাদের আন্দোলনটা কিছুদিন কারণে আমরা আজ স্বাধীন এবং একটা স্বৈরাচার মুক্ত দেশ গঠন করতে পারছি। ধন্যবাদ। তন্ময়, আপনি তো বিরামপুরের ফুটবল এবং ক্রিকেট অঙ্গনে একটি পরিচিত মুখ, এবার একটা নতুন পরিচয় আমরা দেখলাম, তো কেমন লাগছে এই আন্দোলনে সম্পৃক্ত হতে পেরে এবং তারপরের অনুভূতি? আসসালামু আলাইকুম। আসলে আমি এই আন্দোলনের প্রথম থেকে, যখন আমি ঢাকাতে ছিলাম, নিউজ দেখি এখানে মারা যাচ্ছে, আবু সাইদ ভাই মারা যাচ্ছে, মুগ্ধ ভাই মারা যাচ্ছে, এটা যখন দেখি তখন আমার শরীর থেকেই মনে হচ্ছে যে আমিও যাই। কিন্তু আমার আম্মু আমাকে যেতে দেয় না, অনেকবারই মানা করছে যে যাওয়ার দরকার নেই। এগুলা 2018 সালে হয়েছিল। কি হয়েছিল যে সব কিছু বন্ধ হয়ে গেছে, কিছুজন আসছে, পরে টাকা খাইছে, খেয়ে বন্ধ হয়ে গেছে। আওয়ামী লীগ আছে, এরা থাকবে। এইভাবে যখন আমি আর সহ্য করতে পারতেছিলাম না, তখন আমি 10 নম্বরে নিজে থেকে নেমে গেছিলাম। আমাদের কলেজ থেকে প্রায় 600 জন নেমে গেছিল, তাদের সাথে আমি ছিলাম। তো ওইখানে যেভাবে আমাদের ভাইদেরকে মারা হয়েছিল, এটা দেখার পরে আমিও চিন্তা করছি যে আমি আজকে এখানে হয় শহীদ হব, না দেশ স্বাধীন করে নিয়ে যাব। তো এই বিষয়টা যখন শেষ পর্যায়ে বিজয় হলাম, আমার মন থেকে যে শান্তিটা আসছে, এটা একবারে মানে বলার বাহিরে। কিভাবে আপনাদেরকে আমি মানে অনুভূতিটা প্রকাশ করবো এটা বলতে পারতেছি না। তবে এই আন্দোলনে বিজয়ের সাথে সাথে শত শত ওই সব মানে শহীদ ভাইদের কথা নিশ্চয়ই মনে হচ্ছে, অবশ্যই। যারা এই আন্দোলনে বিজয়ীতে হয়তো তারাও মানে আনন্দিত হতো। আর তাদেরকে আমরা অনেক স্মরণ করছি, যে ওদের জন্যই কিন্তু এই আন্দোলনটা এত বড় পর্যায়ে রূপ ধারণ করছে। তারা যদি না থাকতো, তারা যদি তাদের এই তাজা রক্ত না ঢালতো, তাহলে হয়তো বা আমাদের এই আন্দোলনটা এই শেষ পর্যায়ে মানে আমরা বিজয় নিয়ে আসতে পারতাম না। আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থী, এই কিছু কিছু যারা মানে নিজের বুকের তাজা রক্ত দিয়ে দিছে, তাদের জন্য সবাই নেমে গেছিল। হ্যাঁ, এটা আমার খুবই ভালো লাগছে যে আমরা জয় নিয়ে আসতে এবং পারছি, জীবনে একটা ইতিহাসের সাক্ষী হতে পারা। সত্যি। হ্যাঁ, এটা আপনি একটা ভালো কথা বলছেন। ঠিক আছে। তো শোভা, আপনি তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অনেকটা কাকতালীয় ভাবে আপনি সমাজ বিজ্ঞানে পড়াশোনা করছেন, এবং আমিও রাজশাহী ইউনিভার্সিটিতে সমাজ বিজ্ঞানেই পড়াশোনা করেছি। তো রাজশাহী, আপনি তো নিশ্চয়ই জানেন বা এখানে শিক্ষার্থীরা সবাই শহীদ শামসুদ্দোহা স্যারের ইতিহাস জানেন, এবং নতুন আরেকটি শহীদ আবু সাইদের মাধ্যমে শামসুদ্দোহা স্যারের পরে হয়তো যুগের পর যুগ, কালের পর কাল, শতাব্দীর পর শতাব্দী সাহসের বাতিঘর হিসাবে শহীদ আবু সাইদের নাম উচ্চারিত হবে। এবং আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, শহীদ শামসুদ্দোহা স্যারের সেই মানে ইতিহাসের ধারাবাহিকতায় আপনারাও একটি নতুন ইতিহাসের সাক্ষী হতে পারলেন। কিভাবে করে এই আন্দোলনে আপনি সম্পৃক্ত হলেন? প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এটা আমাদের সকল শিক্ষার্থী ভাই বোন যারা একত্রিত হয়েছিল, সফল করেছে আন্দোলনটা, তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, তাদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। যারা শহীদ হয়েছে তাদের সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি এখনো মানে আবেগ অনুভব করছি তাদের প্রতি। প্রথমে যখন আন্দোলনটা শুরু হলো, তখনও বুঝতে পারিনি যে এটা এতটা বেগবান হবে, কারণ 2018 সালে যে আন্দোলনটা হয় সেখানে দেখেছিলাম, কিন্তু এখন পরিবর্তন তেমন কিন্তু আমাদের চোখে পরিলক্ষিত হয়নি। যদিও কোটাটা বাতিল হলো 2018 সালের অক্টোবরে, কিন্তু আবারও এই বছর জুন মাসে সেটা নতুন করে কিন্তু আবার আদালতের দোহাই দিয়ে নতুন করে ফেরত এলো। হ্যাঁ, কিন্তু সেটা কিন্তু একদম
অনেক বেশি বৈষম্যমূলক ছিল আমাদের সাধারণ শিক্ষার্থীদের প্রতি। তো সেখান থেকে যারা শিক্ষার্থীরা প্রথমে আন্দোলনে নামলো, আমার ইচ্ছে করছিল কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে কিভাবে আমি তাদের সাথে জয়েন করবো, যেহেতু আমাদের হলগুলো বন্ধ হয়ে গেল, আমাদেরকে বাড়িতে চলে আসতে হলো, আমরা বাধ্য হলাম। প্রথমে শিক্ষকরা যেহেতু কর্মবিরতি দিল, সেই জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ে এমনিতে আর কিন্তু ক্লাস হচ্ছে না। বন্ধ হয়েছিল। তো বাড়িতে আসলাম, কিন্তু দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সবাই আন্দোলনে যোগদান করছে। এরপরে হঠাৎ করে দেখলাম সেদিন আবু সাঈদের মৃত্যু, যেটা আমরা কখনো কল্পনা করতে পারিনি। কারণ আমরা ছোট থেকে যে ইতিহাস আমাদেরকে গেলানো হয়েছে, সেটা কতটা বিতর্কিত কিংবা কতটা সত্য কতটা মিথ্যা সেদিকে আমি আপাতত যাচ্ছি না, সেটা আমি একপাশে সরিয়ে রাখতে, সেই ইতিহাসই কিন্তু আমাদেরকে উদ্দীপ্ত করেছে, সাহসী করেছে। যেহেতু আমরা 52-র ইতিহাস পড়েছি, 63-র ইতিহাস পড়েছি, 69-এর গণঅভ্যুত্থানের কথা পড়েছি এবং 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর ইতিহাস 90 আছে। তো এসব মিলিয়ে কিন্তু আমাদের কিন্তু তরুণ প্রজন্মকে উদ্দীপিত করেছে। তো সেখান থেকে আমরা জানতাম যে কোনো স্টুডেন্ট শিক্ষার্থীর প্রতি কখনো প্রশাসনিকভাবে এরকম হামলা করার অধিকার কারণে সেই ভরসার জায়গা থেকেই হয়তো আবু সাঈদ তার মুক্তি পেতে দিয়েছিল, যেটা কিন্তু সকলেই জানে, সকলেই দেখেছে। এরপরে আমাদের বিরামপুরে যে আন্দোলনটা শুরু হলো, সেখানে পারিবারিক বলুন, আত্মীয় স্বজনদের বলুন বা বিভিন্ন দল থেকে বলুন, একটা চাপ ছিলই আমাদের সকলের প্রতি, আমার প্রতিও ছিল। আমি যেহেতু যোগদান করতে পারছিলাম না সরাসরি, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছিলাম, ক্ষোভ প্রকাশ করছিলাম। কারণ আমার মনে হয় এই দেশের সকল মনুষ্যত্ববোধ যাদের আছে, বিবেক সম্পন্ন মানুষ আছে, যাদের শির তারা সোজা, তারা কেউ এটাকে মানে সকলে সমর্থন করছিল। তারা কেউ আসলে হয়তো স্বৈরাচার যে সরকার ছিল তাকে রাজপথে সবাই নেমে আসেনি, কিন্তু সবাই মনের মধ্যে ধারণ করছে। সকলের কিছু চাপ ছিল, এটা আমি বিশ্বাস করি। সকলে সেই চাপ থেকে, কারণ আমাদের দেশে যদিও সংবিধানে আছে আমরা স্বাধীন, আমাদের বাক স্বাধীনতা আছে, কিন্তু আমরা কিন্তু সেটার প্রতিফলন দেখতে পাচ্ছিলাম না। এখানে সত্য কথা বললে ডিজিটাল আইনে তাকে গ্রেপ্তার করা হচ্ছিল। সেই সকল জায়গা থেকে অনেকেই তারা রাজপথে নামতে পারছিল না, কিন্তু অনেকের মৌন সম্মতি কিন্তু ছিল। সেটা আপনি যদি দেখেন, যে কোনো দল যারা করতো, রাজনৈতিক দল, সেই দলের মানুষদের মৌন সম্মতি ছিল, কিন্তু তারা হয়তো তাদের অস্তিত্ব টেকানোর জন্য কিছু বলতে সাহস করেনি, কারণ তারা জানে এদেশের আইন কি। সেই জায়গা থেকে আমার পরিবার থেকেও কিছুটা চাপ ছিল, কিন্তু বলবো চাপ ছিল না, এটা মৌন সম্মতিও ছিল। হ্যাঁ বা না কোনোটাই আমাকে বলেনি, কিন্তু আমি যদি না বের হতাম তাহলে বিবেকের যে একটা দংশন, সেটা থেকে আমি হয়তো কোনোদিন মুক্ত হতে পারতাম না। তো বিরামপুরে 16-17 তারিখে আন্দোলন হয় জুলাই মাসে, সেখানে আমি যোগদান করতে পারিনি, কারণ বিভিন্ন প্রশাসনিক হয়রানির একটা ব্যাপার ছিল, ভয় ছিল, নিরাপত্তার ব্যাপার ছিল। কিন্তু 3রা আগস্ট যেটা আমরা উদ্যোগ নিই সকলে মিলে, যে আমরা অন্তত কিছু না করে, আমরা যে শহীদ যারা হয়েছেন তাদের স্মরণে আমরা মোমবাতি প্রজ্বলন করবো, তাদের সম্মান প্রদর্শনে, সেখানে আমি নিজেকে দমাতে পারিনি। আমার ছোট ভাইকে নিয়ে আমি বেরিয়ে পড়ি। সে এইচএসসি ক্যান্ডিডেট, কিন্তু সে আন্দোলনে যেতে পারেনি, কিন্তু সে তার আগেই রক্ত দিয়ে এসেছে শহীদ ভাইদের জন্য, যাদের প্রয়োজন হবে, যারা শিক্ষার্থী, কারোর যদি রক্তের প্রয়োজন হয়। তো সেখান থেকে আমার মনে হয় এটা সকলের একটা সম্মতি ছিল, সমর্থন ছিল। সেখান থেকে আমরা 3 তারিখে বের হই। পাশে আমাদের বিরামপুর থানার পুলিশরা ছিলেন, তারা আমাদেরকে কোনো প্রকার হয়রানি বা কোনো ধরনের ভয় ভীতি বা হুমকি দেননি। আমাদের মনে হয় তাদের একটা সমর্থন চলে এসেছিল। আপনারা 3 তারিখে যেদিন প্রোগ্রাম করেছিলেন, সেদিন নির্বিঘ্নেই প্রোগ্রামটি করতে পেরেছিলেন। আমাদের উপর কোনো প্রকার ভয় ভীতি বা এরকম কিছু প্রদর্শন করা হয়নি, এবং আমার মনে হয় যে এটা সকলের সম্মতি ছিল, সমর্থন ছিল, এতটুকুই। আর আমি এখন সত্যি যে ভয়টা ছিল, সেই ভয়টা আমাদের কেটে গিয়েছে। আমরা সাময়িকভাবে হয়তো আরেকবার নতুন একটা স্বাধীনতা দেখলাম। 71টা দেখতে পারিনি, কিন্তু 24টা দেখেছি। ধন্যবাদ। আসলে অনেক ত্যাগ এবং তিতিক্ষার মাধ্যমে একটা বিজয় অর্জিত হয়েছে। আপনাদের হয়তো আন্দোলনের একটি পর্যায় সমাপ্ত হয়েছে, নতুন আজকে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে এবং একটি নির্দিষ্ট সময় পরে একটি নির্বাচিত সরকার আসবে। তাদের কাছে নিশ্চয়ই আপনাদের একটা প্রত্যাশা রয়েছে। আমি আপনাদের কাছে এক এক করে জানতে চাইবো যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং ভবিষ্যতে নির্বাচিত সরকার, তাদের কাছে আপনাদের প্রত্যাশাগুলো শুরুতে রিয়াদের কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ। নতুন যে সরকার গঠন হবে, আমাদের ছাত্র সমাজের পক্ষ থেকে আমাদের আশা, শুধু ছাত্র সমাজ না, পুরো দেশে
জনগণের আশা। বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, প্রশাসনিক মন্ত্রণালয়, এই জায়গাগুলোতে এমন কোনো মানুষ থাকুক যাতে এই মানুষগুলোর জন্য সেই মন্ত্রণালয়গুলো, সেই জায়গাগুলো পরিচিতি পায়, এবং যে এতদিন যে অন্যায় অবিচার, যে অরাজকতা, এগুলো যাতে না থাকে, এমন সেই মানুষদেরকেই সেখানে বসানো হোক যে জায়গার জন্য তারা যোগ্য। ধন্যবাদ। শাহিদ, আপনার এক্সপেকটেশনের জায়গা। ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। আমাদের ছাত্র সমাজ থেকে এক্সপেকটেশন যে আমরা সমাজের যেসব, বিশেষ করে আমাদের শিক্ষাটাকে অগ্রসর করা, আমাদের শিক্ষাটা অনেকটাই এখন পড়ে গেছে বলা চলে, শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থা যেসব পাঠ্যপুস্তকে যেসব কারিকুলাম ঢুকেছে, বর্তমান শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে নতুন শিক্ষা ব্যবস্থায় আমাদের পুরো দেশটাকে শিক্ষা ব্যবস্থা এবং চিকিৎসা ব্যবস্থা আগে এগিয়ে যায়। সম্পূর্ণ সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে, ঢেলে সাজাইতে হবে পুরো মানে সিস্টেম, ঘুরে ধরা আমাদের এই সমাজ ব্যবস্থাকে নতুন পুরো করে সাজাতে সিস্টেমটাকে হবে। আমাদের পরিবর্তন করতে হবে। সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সবকিছু, এবং সড়ক ব্যবস্থা এবং বাজার থেকে শুরু করে আমাদের সব রাস্তাঘাটে যারা অনিয়মিত পার্কিং করছেন, রাস্তার যানজট, ঢাকা শহরের প্রধান সমস্যা যানজট। এবং এই যে বৃষ্টির সময় ঢাকা শহরে 10 মিনিটের বৃষ্টিতে হাঁটু পানি হয়ে যায়। আমরা গত 15 বছরে শুধু দেখে আসছি উন্নয়ন, শুধু দেখছি ফ্লাইওভার, শুধু দেখছি এলিভেটেড এক্সপ্রেস, শুধু দেখছি মেট্রো রেল, অবকাঠামো উন্নয়ন, বিল্ডিং দেখছি, বড় বড় অবকাঠামো দেখছি, কিন্তু আমাদের প্রতি ওয়ার্ডের রাস্তাঘাটগুলো একটুও ভালো নেই, ড্রেনেজ ব্যবস্থা ভালো না, পয় নিষ্কাশন ব্যবস্থা ভালো না। আমরা চাই প্রতিটা পাড়া মহলে এগুলো যেন ভালো হয়ে ওঠে, একটু শহর যেন সুন্দর থাকে। এবং আমাদের বিরামপুরের ক্ষেত্রে যদি বলি, আমাদের বিরামপুরে গত বেশ অনেক বছরে আমরা দেখি নাই খুব একটা সংস্কার হতে। থানা রোড দেখেছি একবার সংস্কার হতে, বাজার রোড একবার সংস্কার হতে দেখেছি। 15 বছরে বাজেট কি একবার আসে? হাটের ভিতরে অবস্থা খারাপ। আমাদের বিরামপুরের হাটটাকে এখান থেকে ধ্বংস করে দেওয়া হয়েছে, নিষ্ঠ করে রাখা হয়েছে। আমরা চাই বিরামপুরের সর্বপ্রথম কাজ আমাদের বিরামপুর হাটটাকে যেন ফিরিয়ে আনা। এটা আমাদের বিরামপুরবাসী এবং সকল ছাত্রদের আকুল আবেদন, হাটটাকে যেন আমরা ফিরে আনতে, এর প্রথম কাজ আমাদের। শাহিদকে ধন্যবাদ। তন্ময়, আপনি আর প্রত্যাশার কথা জানতে চাই। আমার প্রত্যাশা তেমন কিছু না। আমার প্রত্যাশা হচ্ছে যাতে সকল সাধারণ মানুষ তার বাক স্বাধীনতাটা ফিরে পায়, এতটুকুই আমার প্রত্যাশা। কারণ আমরা আসলে তন্ময় কিন্তু একটা দারুণ গুরুত্বপূর্ণ কথা বলেছে, যে মানে আমার মতের সাথে আরেকজনের মতের অমিল হতেই পারে, কিন্তু আমার এই মতটুকু প্রকাশের স্বাধীনতা তো থাকবে। স্বাধীনতাটা অবশ্যই থাকতে হবে। আমি দেখেছি যে অনেকেই যারা দোষ করে তারাও থানাতে যেতে ভয় করে, যারা দোষ করে না তারাও কিন্তু থানাতে যেতে ভয় করে। কারণ হচ্ছে থানাতে মার খেয়েও বিচার দেওয়ারটাও অনেকে হলো মনে করে এটা ঝামেলাপূর্ণ একটা কাজ। অনেকেই বলে যে মামলা দিয়ে কি হবে, মামলা দিলে তো আপনার খরচই হবে, শুধু আপনি কোনো ইয়ে পাবেন না। হ্যাঁ, তো আমি সর্বোপরি একটা জিনিসই চাই, সেটা হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে যত বাংলাদেশের জনগণ আছে সবাই যাতে তাদের বাক স্বাধীনতাটা ফিরে পায়, তাদের যে মৌলিক চাহিদা, এই চাহিদাগুলো সম্পর্কে মানুষকে জানাতে পারে, এতটুকুই আমি চাই। আর দেশ যাতে আমাদের সুন্দরভাবে গঠন করতে পারি, দেশের সকল জায়গায় ক্রিয়া থেকে শুরু করে যত জায়গাগুলো আছে সব জায়গায় যাতে রাজনীতি না ঢুকে আমরা আমাদের মতো গড়ে তুলতে চাই, এতটুকু। আসলে জেবিন, আপনার কাছে যাব এখন। এই আন্দোলনে একেবারে স্কুল পড়ুয়া শিক্ষার্থী থেকে সবাই কিন্তু সম্পৃক্ত হয়েছিল, এবং আমরা যখন জামিন পেল, আমরা জানলাম শতাধিক এইচএসসি পরীক্ষার্থী সেদিন জামিন পেল। তার মানে এতগুলো মানে এইচএসসি পরীক্ষার্থী তারা আন্দোলনে পরীক্ষা চলছে, সেখান থেকে তারা পড়ার টেবিলে না থেকে আন্দোলনে এসে সম্পৃক্ত হয়েছিল। তো আপনার এই প্রত্যাশা আন্দোলনের বিজয়ের পরে? প্রত্যাশা আসলে এতদিন প্রত্যাশা ছিল বিজয়ের, যেটা পেয়ে গেছি, কিন্তু আসলে আমরা একটা কথা জানি, স্বাধীনতা অর্জন করার থেকে রক্ষা করাটা কঠিন। তো অবশ্যই আমি শুরুতেই বলতে চাইবো যে সোশ্যাল মিডিয়াটা কিন্তু আমাদের আন্দোলনে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখছে। আমরা কোনো নিউজ, আমি সবার কাছে প্রত্যাশা করবো আগে ভেরিফাই করবো, সেটা গুজব না সেটা রিয়েল নিউজ, ভেরিফাই করে তারপরে আমরা সেটা প্রচার করব সোশ্যাল মিডিয়াতে। আর আমি চাই এমন একটা শিক্ষা ব্যবস্থা যেটা মানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের দেশে সবার কাছে পৌঁছাবে। শুধু ফ্রিতে বই দিলে হবে না, দেখতে হবে যে স্টুডেন্টরা আসলে কি চায়। এই যে
বর্তমানে যেটা তথাকথিত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা প্রায় উঠে গেছে। পড়াশোনা আমার মনে হয় নতুন একটা মানে নতুন যে শিক্ষাক্রমটা চালু হয়েছে সেখানে অনেক বিতর্কিত বিষয় রয়েছে, সেগুলোকে সংস্কার করতে হবে। সংস্কার করতে হবে। এমন একটা চিকিৎসা ব্যবস্থা যেটা আসলেই যেন বিনামূল্যে সবার কাছে পৌঁছে যায়, এমন একটা আইনি ব্যবস্থা যেটা সবার কাছে আস্থার হবে, কেউ যেতে ভয় পাবে না। আর ভাইয়া যেটা বললো মত প্রকাশ, সেটা তো অবশ্যই বাক স্বাধীনতা আমার মনে হয় অনেকে পেয়ে গেছে, সবাই খুবই সাহসী হয়ে গেছে এখন। মানে বাজারে গেলে কেউ যদি জিজ্ঞেস করে যে আপনি স্টুডেন্ট কিনা, আমি যদি বলি হ্যাঁ আমি স্টুডেন্ট, তাহলে সে কিন্তু জিনিসের দাম এমনি থেকেই বেশি বলতে ভয় পেয়ে যাবে। তো এরকম একটা ইউনাইটি তৈরি হয়ে গেছে। আশা করি আমরা সংস্কারের কাজে অলরেডি লেগে গেছি, একটু সময় দিন। যেই ভাঙচুর হয়েছে সরকারি ভবন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। অনেকে অনেক কথা বলছে যে স্বাধীনতা না আসলেই ভালো হতো। আমি আপনাদের কাছে অবশ্যই ক্ষমা চেয়ে নেবো এবং সহমর্মিতা প্রকাশ করব। অনেকের বাড়ি অপ্রয়োজনে লুটপাট হয়ে গেছে, এটা একদমই ঠিক হয় নাই। তো আপনারা দোয়া রাখবেন এবং আমরা সবাই মিলে একসাথে একটা সুন্দর বাংলাদেশ গড়বো, এই প্রত্যাশা। ধন্যবাদ। শোভা, আপনার প্রত্যাশার কথা জানতে চাই। একজন সাধারণ নাগরিক হিসেবে আমি প্রথমে চাইবো যে আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো যেন সর্বস্তরের সকল মানুষের জন্য নিশ্চিত হয়। তারপরে আমি চাইবো সকলে যেন সুশিক্ষিত হয়। আর এর জন্য আমার মনে হয় আমাদের যে প্রাথমিক স্তরে যে শিক্ষা ব্যবস্থা সেখানে আমাদের জোর দিতে হবে। কারণ একটা গাছ বেড়ে ওঠে তার শেকড়ে সঠিক পুষ্টি পৌঁছলো কিনা তার ভিত্তিতে। আর আমাদের দেশে এই প্রাথমিক স্তরের শিক্ষাটাই কিন্তু সবচেয়ে বেশি অবহেলিত। এখানকার যারা শিক্ষক আছেন তাদের বেতন স্কেলও অনেক কম, তার জন্য কিন্তু সহজে কেউ এই প্রাইমারি সেক্টরে আসতে চায় না। প্রাইমারি অন্য কোনো চাকরি না হওয়ার পরে গিয়ে তারপরে গিয়ে এখানে তখন শুনতে লাগে এমন যে ও পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়ে তুমি প্রাইমারিতে চাকরি করো। এই যে অবজ্ঞা সমাজের মধ্যে, এটার কারণ কিন্তু এই মানুষদেরকে, এই শিক্ষকদের প্রতি যে আমাদের সম্মানটা ছিল সেই সম্মানটা ফিরিয়ে আনতে হবে আমাদের। এবং তার জন্য এখানে দক্ষ শিক্ষক তাদেরকে নিয়োগ করতে হবে, তাদের সুবিধা দিতে হবে, তাদের বেতন স্কেলটা বাড়াতে হবে এবং এটা হবে সবচেয়ে সম্মানজনক কাজ। দ্বিতীয়ত আমি বলবো যে আমি যেহেতু একজন নারী, আমি চাইবো আমরা নারীরা যাতে স্বাধীনভাবে চলতে পারি। আমাদের পোশাকের স্বাধীনতা বলুন, আমাদের মতের স্বাধীনতা বলুন, আমাদের চলাফেরার স্বাধীনতা বলুন, এই ক্ষেত্রে এই দিক থেকে ট্রান্সপোর্ট ব্যবস্থা যেটা আছে সেখানে আমাদের কাজ করতে হবে। যেসব ফিটনেস বিহীন গাড়ি আছে সেগুলোকে বাতিল করতে হবে, পুনরায় রিফর্ম করতে হবে সেগুলোকে। যেমন সকল গাড়িতে এমন ব্যবস্থা করতে হবে যাতে তরুণীরা বা নারীরা সেফ থাকে, নিরাপদ বোধ করে তারা। এছাড়া আমাদের যে কৃষি আছে, আমাদের বাংলাদেশ কৃষি ভিত্তিক দেশ, আমাদের কৃষিতে ফোকাস করতে হবে। কৃষকরা যেন নিপীড়িত না হয়, তারা যেন ন্যায্য মজুরিটা পায়। আমাদের যে ঢাকাকে আমরা সেন্টার জানি, আমার মনে হয় ঢাকা থেকে ডিসেন্ট্রালাইজেশন করতে হবে, কারণ ঢাকার উপরে অনেক বেশি চাপ পড়ছে। সবকিছু যদি ঢাকাতে হয়, ঢাকামুখী যদি হয়, তাহলে কিন্তু দেশের অন্যান্য জেলাগুলো কিন্তু উন্নয়নের মুখ দেখবে না। আমার মনে হয় একটু ভাগ করে দেওয়া উচিত। এরপরে আমি যদি বলি তাহলে এরকম বেশ কয়েকটি সেক্টর আছে। আর একটা বিষয় যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, মিডিয়া, গণমাধ্যমের স্বাধীনতা কিন্তু পুরোপুরি ছিল না বলতে গেলে। এই আমরা দেখেছি কারো ইশারায় মানুষ যখন সংবাদের জন্য উন্মুখ হয়ে আছে, তখন ইন্টারনেট বন্ধ, কিন্তু তখন আমরা সত্যি নিউজটা মিডিয়াতে পাচ্ছিলাম না। এটাই। আর বিশেষ করে যারা প্রান্তিক এলাকায়, তারা কিন্তু অনেকেই আসলে সঠিক তথ্যটা জানে না যে কি কারণে আন্দোলনটা হলো, কি কারণে শেখ হাসিনাকে চলে যেতে হলো বা তিনি যে দেশ ছাড়লেন, দেশ থেকে পালালেন, সত্যিকার অর্থে যদি আমি কথা বলি, তারা কিন্তু সঠিক তথ্যটা জানে না। এখন তাদের কাছে ওই সংবাদটা পৌঁছে দেওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে এই গণমাধ্যম। তো আমার মনে হয় তাদের স্বাধীনতাটা ফিরিয়ে দিতে হবে, তাদেরকে পুরোপুরি স্বায়ত্তশাসিত করে দিতে হবে, যেন তারা সত্য কথা বলে, জনগণের জন্য কথা বলে, ন্যায়ের কথা বলে, সত্যটা খুলে ধরে। এরকম আসলে অনেক কিছু আছে, আমরা সংস্কারের পথ ভেবেছি, আরো আলোচনা হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের কেন্দ্র থেকেও বলা হয়েছে যে পরবর্তী যে যারা সরকার আসবেন তারা ক্ষমতায় 2বারের বেশি থাকতে পারবেন না, টানা 2বারের বেশি হবে। তো এরকম অনেক কিছুই আছে, আসবে আরো। আমার মনে হয় আপাতত এতটুকুই। ধন্যবাদ। আসলে বিজয়ের পরে, বিপ্লবের পরে কিছু কিছু মানুষ সুযোগ সন্ধানী থাকে। এই যে বিভিন্ন জায়গায় লুটতরাজ হয়েছে, রাজনৈতিক বিপক্ষ মতাদর্শীর ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা হয়েছে, বাংলাদেশের কোথাও কোথাও তথাকথিত সংখ্যালঘু, যদিও এই সংখ্যালঘু তত্ত্বে আমরা বিশ্বাসী নই, যে ধর্মেরই মানুষ হোক না কেন, আমাদের পরিচয় আমরা এই দেশের নাগরিক, বাংলাদেশী আমরা সবাই। তো এই যে এই জিনিসগুলো হয়েছে,
আমরা জানি ছাত্র সমাজ যারা বিভিন্নভাবে চেষ্টা করেছে। আপনারাও বিরামপুরের বিভিন্ন অংশ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেছেন, আপনাদেরই কিছু অংশ মন্দির পাহারায় কাজ করেছে, আপনারা অনেকগুলো কাজ করেছে। তো যারা এই দুষ্ট কাজগুলো করেছে, আমরা আশা করি যারাই ক্ষমতায় আসবে এই কাজগুলোর যদি পুনরাবৃত্তি হয়, আজকে যারা ক্ষমতাসীন থেকে বিদায় নিল তাদের পরিণতি থেকে নিশ্চয়ই তারা শিক্ষা নেবে। তো তন্ময়, আমরা যেহেতু একটি খেলাধুলা বিষয়ক এই চ্যানেল স্পোর্টস জোন বিরামপুর, আপনিও একজন খেলাধুলার মানুষ, তো বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে এবং বিরামপুরের ক্রীড়াঙ্গন নিয়ে আপনার প্রত্যাশার কথাগুলো জানতে চাই। বিরামপুরের ক্রীড়াঙ্গন নিয়ে আমি বলতে চাই, বাংলাদেশেরটা পরেই বলবো, কারণ বিরামপুরে আমি খেলাধুলা করি। তো আমাদের বড় মাঠের কথা বলি, তো আমাদের বড় মাঠে অনেক কিছু চেঞ্জ করা আমাদের প্রয়োজন। যেমন আমাদের মাঠে নাশকতা হয়, উল্টাপাল্টা ছেলেপেলেরা এসে বসা, অনেক কিছুই হয়, খেলাধুলা কম হয়। আগে যখন আমরা ছিলাম, স্কুলে ছিলাম, তখন কিন্তু মাঠে বেশি খেলাধুলাই হতো। এখন কিন্তু খেলাধুলা হয়, জাস্ট আড্ডা হয়, আড্ডাবাজি হয়। কারণ মাঠের চারপাশে আপনি দেখবেন যে দেওয়া আছে, বেঞ্চ দেওয়া আছে, এই বেঞ্চগুলোতে ছেলেপেলেরা যায় আড্ডা দেয়, খেলাধুলা করে না, পাইছে ফোন, ফ্রি ফায়ার, এতটুকু। হ্যাঁ, তো মাঠে আমাদের খেলাটা ফিরে নিয়ে আসতে হবে। আর মাঠে কোনো রকম বাজারঘাট হবে না, মাঠে কোনো রাজনৈতিকভাবে কেউ এসে আমাদেরকে দাপট না যেতে দিতে পারে, সেই বিষয়টাও আমি তুলে ধরবো। তো এতটুকুই, মাঠে যাতে এছাড়াও আরো আনসার মাঠ আছে, কলেজ মাঠ। হ্যাঁ রিয়া, তুমিও বলতে পারো, সমস্যা নেই, যুক্ত করো। আপনি শুরু করতে, আপনি বলেন। বড় মাঠ এছাড়াও না, এখন না, আনসার মাঠ, কলেজ মাঠ, এই ভিডিওটা সবাই দেখবে। মানে এক কথায় বিরামপুরের এখানে যেখানে যে মাঠগুলো রয়েছে সেগুলো খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজ সক্রিয় থাকে। হ্যাঁ, দিবে এটা। তো এছাড়াও আমি আরো বলতে চাই আনসার মাঠ, আনসার মাঠের কথা বলি। আনসার মাঠে সবসময় খেলাধুলা হয়, তারপর আনসার মাঠে কিছু চেঞ্জ তৈরি দরকার। যে আনসার মাঠে আশেপাশে অনেক বিল্ডিং আছে, এখানে আনসার মাঠে আপনার তারপরে আর কলেজ মাঠ, কলেজ মাঠে আরেকটা কালকে কথা শুনলাম যে কলেজ মাঠটা ভাগ করে দেওয়া হয়েছে, কলেজ মাঠ আলাদা দিকে নিয়ে যাওয়া হয়েছে। এই বিষয়গুলো যাতে না থাকে, আর তরুণ সমাজকে আগ্রহ করতে হবে খেলাধুলার জন্য। আমাদের মাঠে, বিরামপুর বড় মাঠে যে বাজারটা হতো, এই বাজারটা থাকবে না। বাজারটা কেন থাকবে না? কারণ এই যে এদিকে বাজারটা হতো, এইদিকে ছোট ভাইরা আমার যারা আছে, এরা খেলাধুলা করে পরবর্তী জেনারেশন তৈরি করবে, পরবর্তী খেলোয়াড় হবে তাদের মধ্যে থেকে। কারণ আমরা তো সবসময় থাকবো না, আমরা একসময় বয়স হয়ে যাবে, আমরা খেলাধুলা ছেড়ে দেবো। তো এটা ধরে রাখতে গেলে, আমাদের পরবর্তী জেনারেশনকে নিয়ে আসতে গেলে আমাদের প্রত্যেকটা মাঠে খেলাধুলার আয়োজন করতে হবে নতুন করে। আরও বড় বড় যে খেলাধুলাগুলো হয়, বিপিএল, তারপরে আপনি একটা টুর্নামেন্ট ছেড়েছিলেন, এমন নতুন নতুন টুর্নামেন্ট সব মাঠেই ছাড়তে হবে, শুধু আমাদের বড় মাঠেই না। আনসার মাঠ, কলেজ মাঠ, তারপরে শিমুলতলি একটা মাঠ আছে, তারপরে এদিকে পান্নাথপুরে একটা অনেক সুন্দর মাঠ আছে। সব জায়গাতেই যদি আমাদের এই খেলাধুলাটা নিয়ে আসতে পারি, তাহলে আমাদের ছেলেরা সবসময় খেলাধুলামুখী হবে, কোনো নাশকতায় যাবে না, মাদক থেকে বিরত থাকতে পারবে। আমরা এতক্ষণ আপনাদের অনেক কথা শুনলাম। রিয়াদ, আপনি যেহেতু এই আন্দোলনকে সংগঠিত করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছেন, সামগ্রিক এই আন্দোলনে অনেকেই কেউ সাহস দিয়ে সহযোগিতা করেছে, কেউ হয়তো বিভিন্নভাবে আর্থিকভাবে সহযোগিতা করেছে। তো এই বিষয়ে আপনার কারো প্রতি যদি বিশেষ কৃতজ্ঞতা এরকম কোনো কিছু বলার থাকে আপনি বলতে পারেন। দেখেন, আমি প্রথম থেকে শুরু করতে চাই। এই আন্দোলন শুরু হয়েছে জুলাইয়ের 1 তারিখে, শেষ হলো 5 তারিখে। তো 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত আমার মনে হয় শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি বা দেশের বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিগুলো ছিল। এরপরে যে অরাজকতা, শিক্ষার্থীদের দমন, নিপীড়ন, বিশেষ করে আবু সাইদের মৃত্যুর মধ্য দিয়ে আন্দোলনের ভিন্ন একটি পর্যায়। তো এরপর থেকে দেশের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটি, আমি ঢাকায় যে জায়গাতে ছিলাম সেখানে 4টা প্রাইভেট ইউনিভার্সিটি, আমি তাদের সঙ্গে আন্দোলনে যোগ দিচ্ছি, কারণ আমার তাদের সঙ্গে যোগ দেওয়ার সুবিধা হয়েছে। তো আমি এই জিনিসটা খেয়াল করলাম যে এরা তো প্রথমে ছিল না, এরা এখন আসলো কেন? প্রথমে ছিল এই আন্দোলনের প্রথমটা ছিল কোঠা আন্দোলন, কিন্তু যখন এই যে ছাত্র হত্যা, ছাত্রদের নির্যাতন, নিপীড়ন, এই কোঠা আন্দোলনটা পরিবর্তন হয়। এটা যখন ছাত্র আন্দোলন হলো, শিক্ষার্থীরা মৃত্যুবরণ করছে, সাধারণ ছাত্রী যারা মৃত্যুবরণ করছে, তাদের প্রতিবাদে দেশের যত প্রাইভেট ইউনিভার্সিটি আছে, যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, বিশেষ করে হাই স্কুল, প্রাইভেট ইউনিভার্সিটি,
ন্যাশনাল কলেজ, তারপরে আরো যে প্রতিষ্ঠান আছে, এই সমস্ত প্রতিষ্ঠান নেমে আসে। তবে যখন থেকে এই আন্দোলনটা ছাত্র আন্দোলনের রূপ নেয়, আমরা আন্দোলন শুরু করি 1 তারিখ থেকে, কিন্তু আমরা ঢাকা শহরে এই নির্যাতনের প্রতিবাদে 16 তারিখ থেকে, আমি 12 তারিখ থেকে আছি, কিন্তু 16 তারিখ থেকে সর্বস্তরে ঢাকায় যেখানে যাওয়া যায় সেখানে গেছি। আমি একটা জিনিস খেয়াল করছি যে আমরা যখন আন্দোলন করি, আমরা সুন্দরভাবে যাচ্ছিলাম, আমাদের সামনে পুলিশ ছিল, পিছনে পুলিশ ছিল। আমরা তাদেরকে সবসময় বলার চেষ্টা করছি যে আপনারা আমাদের নিরাপত্তার সাথে, আমরা বুঝবো আপনারা আমাদের নিরাপত্তার জন্য আছেন, দয়া করে আমাদেরকে ছত্রভঙ্গ করবেন না, গুলি করবেন না, অযথা টিয়ার শেল করবেন না। তবুও তারা আমাদের উপর গুলি করে, টিয়ার শেল মারে। শত শত শিক্ষার্থীকে অসুস্থ করার পিছনে কিছু পুলিশ তারা দায়ী। তখন আমি খেয়াল করলাম রাস্তায় যারা আসতে পারেনি এই আন্দোলনে, রাস্তার 2 ধারে বাসা বাড়ি আছে, সাধারণ মানুষ আছে, তারা বিভিন্নভাবে আমাদের কেউ পানি দিয়ে সহায়তা করেছে, কেউ নাস্তা দিয়েছে, সহযোগিতা করেছে। আমি খেয়াল করলাম ছাদ থেকে অনেকে একটা টুথপেস্ট, এই টুথপেস্টটা যখন টিয়ার শেল দেয়, তখন এই টুথপেস্টটা আমাদের মুখমণ্ডলে লাগালে এই টিয়ার শেলের প্রতিক্রিয়াটা হয় না। তখন দেখতেছি যার বাড়িতে যতটুকু টুথপেস্ট আছে এটা ছাদ থেকে ফেলাই দিচ্ছে, যার বাড়ি থেকে কৌটায় যতটুকু খাবার আছে, বিস্কিট, পাউরুটি, আরো যে খাবার আছে, এগুলো ফেলাই দিচ্ছে, পানি ফেলাই দিচ্ছে। অনেক মানুষ দেখতেছি পানির বড় বড় ইয়া নিয়ে বসে আছে যে আপনারা আসেন খান। অনেক আপুকে দেখতেছি, ভাইয়াকে দেখতেছি যারা মেডিকেলে পড়াশোনা করে, তারা ট্রিটমেন্টের জন্য রাস্তায় নেমে আসছে। তো ঢাকা থেকে দেখে আসতেছি। এরপরে যখন আমরা ঢাকায় থাকতে পারলাম না, বিরামপুরে আসলাম। বিরামপুরে আসে ওই যে প্রথমে বিরামপুরে যে আন্দোলনটা হয়েছিল, এই আন্দোলনটাকে আবার চলমান করার জন্য আমরা যে পরিচালনা করলাম, আমরা যে চেষ্টা করছি যে আন্দোলনটাকে আবার চলমান করা যায় কিনা। তারপরে আমাদের বিভিন্ন সহযোগিতার প্রয়োজন ছিল, আমাদেরকে সহযোগিতা করছে বিশেষ করে বিরামপুরবাসী, আপনার মতো যারা উদ্যোগী, বিরামপুরের তরুণ উদ্যোক্তা। এবং সবচেয়ে ভালো লাগার একটা বিষয় হলো যে বিরামপুরের বাহিরে যারা বিদেশে আছেন, তারাও পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, তারা বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করছে। আমরা সকলের সহযোগিতায় আজকের এই বিজয় মিছিল আমরা দেখতে পাচ্ছি। আমার পক্ষ থেকে, বিশেষ করে এই ছাত্র সমাজের পক্ষ থেকে, আমরা তাদেরকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ দেওয়া হচ্ছে, বিশেষ কৃতজ্ঞতা তাদের প্রতি। ধন্যবাদ রিয়াদ, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা স্পোর্ট জোন বিরামপুরের আহ্বানে আজকে এসেছিলেন এবং আপনাদের এই আন্দোলনের সম্পৃক্ত হওয়ার কিছু সম্পৃক্ততার ইতিহাস আপনারা দর্শকদের সাথে শেয়ার করলেন এবং আগামী দিনে যে সরকার গঠিত হতে যাচ্ছে আপনাদের প্রত্যাশার কথাগুলো আপনারা ব্যক্ত করেছেন। আমরা আশা করব শহীদের রক্ত বৃথা যাবে না। শহীদরা, শত শত শহীদ যে আদর্শকে বুকে ধারণ করে নিজের জীবনকে অকাতরে বিলিয়ে দিলেন, নিশ্চয়ই সত্যিকারের সোনার বাংলাদেশ গঠনের মাধ্যমে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের মাধ্যমে আমরা সেই শহীদের রক্তের ঋণ কিছুটা হলেও আমরা পরিশোধ করব। এখানেই আমরা স্পোর্ট জোন বিরামপুরের আজকের এই পর্ব শেষ করছি। আমি শেষ একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বৈষম্যের হোক শেষ, আসুন গড়ি সোনার বাংলাদেশ। বৈষম্যের হোক শেষ, আসুন গড়ি সোনার বাংলাদেশ। আসুন গড়ি সোনার বাংলাদেশ।